ওয়েলকাম টু বঙ্গ পাঠশালা চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম থেকে যেহেতু তোমাদের 2022 সালের সেশন স্টার্ট হচ্ছে, তাই আমি শুরু থেকেই ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের ক্লাস নিব এবং প্রত্যেকটি ক্লাস একটা নির্দিষ্ট সময় পর পর এবং রুটিন ওয়াইজ হবে। তোমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 আমি এই সমস্ত শ্রেণীর ইতিহাস বিষয়টা নিব এবং তোমাদের যে অন্যান্য বিষয় অর্থাৎ ম্যাথ ক্লাসও তোমাদের নেওয়া হবে। তোমাদের ম্যাডাম তোমাদের ম্যাথ ক্লাস নেবেন, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের ইতিহাসের শুরু করতে যাচ্ছি। তোমরা ভালোভাবে ক্লাসগুলো করো, আশা করছি তোমরা বাড়ি থেকে কিছু শিখবে, ঠিক আছে? এই পরিস্থিতিতে যেহেতু স্কুল নেই, তোমরা বাড়ি থেকে কিছু শিখো। তো দেখো, তোমরা ক্লাস 5 পর্যন্ত পড়েছো। ইতিহাস যে বিষয় সেটা কিন্তু তোমাদের একটা আলাদা বিষয় হিসাবে ছিল না। এবার তোমরা একটা নতুন আলাদা একটা বিষয় হিসাবে ইতিহাসকে পাবে, বিশেষ করে ক্লাস 6 থেকে, ঠিক আছে? এবং তোমরা 6-এ দেখবে যে ইতিহাসের তোমাদের এরকম 9টি অধ্যায় থাকবে। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো, দেখো ইতিহাসের ধারণা, তারপরে 1, 2 করে 9টা তোমাদের থাকবে এবং প্রথমেই তোমরা পাবে যে কি ইতিহাসের ধারণা বা কনসেপ্ট অফ হিস্ট্রি। তো প্রিয় আমার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের কিন্তু আগে ইতিহাসের ধারণাটা নিতে হবে। আর এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে ইতিহাসের ধারণা এক্ষেত্রে এখান থেকে কোনো কোয়েশ্চেন যদিও হবে না, তবে তোমাদের কনসেপ্ট বা ধারণাটা নিতে হবে। তাহলে আজকে আমাদের হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, বা আমরা বলতে পারি তোমাদের ধারণা নেওয়ার একটা ক্লাস বলতে পারি। তো এক্ষেত্রে তোমাদের সবথেকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের কবে, কেন, কিভাবে, কোথায়। তোমাদের শুরুটা এইভাবে হচ্ছে, দেখো 1.1। অর্থাৎ ইতিহাস যখন আমরা পড়ি, দেখো বেশ কিছু কোয়েশ্চেন আমাদের কিন্তু কাজ করছে। ইতিহাসটা কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু আলোচনা করতে পারি। ইতিহাসটা কি সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আচ্ছা যাক, ইতিহাসটা কি আগে আমাদের আলোচনা করে নেওয়া দরকার। দেখো, ইতিহাস যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে তোমরা ইতিহাস বলতে কি বোঝো, তাহলে তোমরা হয়তো অনেকেই বলবে যে ইতিহাস হলো অতীত দিনের কথা। তো প্রিয় শিক্ষার্থী, আমার স্নেহের ছাত্রছাত্রী, বলে দিই তোমাদের ক্ষেত্রে যে ইতিহাস অবশ্যই অতীত দিনের কথা, কিন্তু সব অতীত ইতিহাসে স্থান পায় না। তো আমরা এমনভাবে সংজ্ঞাটা উপস্থাপন করব বা আমরা বলবো যেন সব দিকটাই বজায় থাকে। তোমরা বলবে ইতিহাস হলো এমন একটা বিষয়, তোমরা বলবে যে ইতিহাস হলো এমন একটা বিষয় যে বিষয়টা আমরা বর্তমানে দাঁড়িয়ে কি করি, অধ্যয়ন করি, পড়ি। কিসের কোন সময়কালটাকে পড়ি? অতীতটাকে পড়ি। কোন সময়ে? বর্তমানে দাঁড়িয়ে। তাহলে ইতিহাস হলো এমন একটা বিষয়, আমরা বর্তমানে দাঁড়িয়ে অতীতটাকে অধ্যয়নের মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে চলার একটা রূপরেখা পাই। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইতিহাস হলো এমন একটা বিষয় যা অধ্যয়নের মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে চলার একটা রূপরেখা পাবো, ঠিক আছে? ইতিহাসটা হচ্ছে সেটাই। যদিও ইতিহাসের আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে, আমি সেই জটিল বিষয়ে যাব না, ঠিক আছে? বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা রয়েছে। আর ইতিহাস কারা রচনা করে বন্ধুরা? ইতিহাস রচনা করে ঐতিহাসিকগণ, ঠিক আছে? এবার ইতিহাসে যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে কবে, অর্থাৎ আমরা যে অতীতের যে সমস্ত ঘটনাগুলো পড়ি সেটা হচ্ছে কি ওখানে কি থাকে, কবে হয়েছিল, ওই ঘটনাটা কবে ঘটেছিল। এবার একটা ঘটনার কেন, এবার যদি আমরা নেক্সট কোশ্চেন করি তাহলে ঘটনাটি কেন ঘটেছিল। এবার আবার একটা যদি কোশ্চেন করি যে ঘটনাটা কিভাবে হয়েছিল, এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন হচ্ছে কি কোথায় হয়েছিল। তো বন্ধুরা, আমরা ইতিহাস যেটা পড়বো সেগুলো আমরা এখানে যে 4টা কোশ্চেন দেখছি, সেই 4টা কোশ্চেনের মধ্য দিয়েই কিন্তু ইতিহাসের বিষয়টা উপস্থাপিত হয়, আমরা বলতে পারি। আর ইতিহাস বলতে আমরা কি একটু আগেই বুঝে গেলাম যে ইতিহাস হচ্ছে অতীত দিনের কথা, অর্থাৎ
অতীতের ঘটনাবলী আমরা বর্তমানে অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে চলার একটা আমরা রূপরেখা পাব। তো প্রিয় বন্ধুরা, আমরা এবার আগে চলে যাই। তোমাদের ইতিহাসটা জানার আগে কি কি ধারণা নিতে হবে, ঠিক আছে? এবার দেখো, এখানে তোমাদের আমি শর্টকাটে কয়েকটা জিনিস বলে দিই, যেগুলো তোমাদের জানতেই হবে। ইতিহাসটাকে মানে জানার জন্য বা আমাদের বিগিনিং করার জন্য তোমাদের কিছু কিছু টার্ম জেনে রাখতে হবে। তাহলে ইতিহাসে আমরা 4টা প্রশ্ন পড়লাম: কবে, কেন, কিভাবে, কোথায়। এরকম যেমন পড়লাম, তেমনি আমাদের আবার জানতে হবে যে ইতিহাসটা কাকে নিয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, ইতিহাসটা মূলত আমরা দেখব মানুষ এবং মানুষকে কেন্দ্র করে যে সমাজ, মানুষের সঙ্গে জড়িত সব কিছুই হলো ইতিহাসের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় প্রিয় বন্ধুরা। তারপরে তোমাদের জানতে হবে যে এখানে একটা পয়েন্ট আছে ইতিহাস আর ভূগোল। তো প্রিয় বন্ধুরা, ইতিহাস আর ভূগোলের মধ্যে সম্পর্ক তোমাদের যদি বলি, দেখো, যদি কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, তাহলে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক যে একটা অবস্থান, সেটা কিন্তু ইতিহাসের সঙ্গে জড়িত। আমি তোমাদের ধীরে ধীরে সব কনসেপ্ট ক্লিয়ার করব। আমি জাস্ট যেহেতু ইতিহাসের ধারণা হালকা হালকা করে তোমাদের আমি কনসেপ্ট দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা এটা লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের কি ভারতবর্ষ, তাই না? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের তোমাদের যদি আমি মানচিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে রয়েছে কি আমাদের হিমালয় পর্বতমালা, ঠিক আছে? আর তোমরা মাঝখানে লক্ষ্য করো বিন্ধ্য পর্বত। এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, এবং আমাদের এদিকে রয়েছে কি ভারত মহাসাগর, অর্থাৎ ইন্ডিয়ান ওশিয়ান, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান। প্রিয় বন্ধুরা, ভারতের যে এই মাঝখানে বিন্ধ্য পর্বত, এটা কিন্তু ভারতকে দুটো ভাগে ভাগ করেছে, একটা উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ। দক্ষিণ ভাগটাকে বলা হয় দক্ষিণাত্য, এবং উত্তর ভারতের যে অংশ সেটাকে বলা হয় আর্যাবর্ত। তো প্রিয় বন্ধুরা, তোমরা এখানে একটা কনসেপ্ট নিতে গেলে তোমাদের এখানেও একটা নিতে হবে, যে তোমাদের অনেক সময় পড়াতে গিয়ে বলা হবে যে আর্যাবর্ত, কথায় আসবে তোমাদের, তাহলে আর্যাবর্ত বলতে তোমরা বুঝে যাবে বিন্ধ্য পর্বতের উত্তর ভাগ যেটা, ঠিক আছে? উত্তর ভারতের এই অঞ্চলটা হচ্ছে আর্যাবর্ত, এবং তোমাদের বিন্ধ্য পর্বতের দক্ষিণের, ঠিক আছে, এই যে কৃষ্ণা নদী, এই পর্যন্ত এরিয়াটা হচ্ছে কি তোমাদের দক্ষিণাত্য, ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু লেখা আছে অবশ্য। দেখো, আমি যদি বলে দিই, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো। তারপরে আর্যাবর্তের সীমানা কি হচ্ছে, নানা সময় বদলেছে। একসময় আর্যাবর্ত বলতে প্রায় পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো। বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকে কি বলা হতো, দক্ষিণাত্য। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের বললাম, ঠিক আছে? আর তোমাদের আরও কিছু কিছু ইতিহাসের টার্ম যেমন আসবে, দেখো তোমাদের যেমন যুগ বিভাজন, ঠিক আছে? যুগ বিভাজন যদি আমি বলি, দেখো তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। মনে করো আমাদের এটা হচ্ছে ইতিহাসের সময়রেখা। এখন কত, 2022 সাল। তো প্রিয় বন্ধুরা, এটা যদি 2022 সাল হয়, তোমরা স্ক্রিনের দিকে দেখো, লক্ষ্য করো, তাহলে আগে অনেকগুলো সময় অতিবাহিত হয়েছে। এবার আমি মনে করছি এই যে এই টাইমলাইনটা হচ্ছে মডার্ন যুগ, তারপরে মাঝখানে একটা মধ্যযুগ, তারপরে এটা হচ্ছে প্রাচীন যুগ, ঠিক আছে? তাহলে দেখো, ইতিহাসের প্রথমত আমরা 3টা ভাগে ভাগ করলাম: প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। এগুলো ছাড়াও কিন্তু ইতিহাসকে মানে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, তোমরা এগুলো ভাগগুলো তোমরা ধীরে ধীরে শিখবে। কোন সময়কে আবার বলা হবে লৌহ যুগ, কোন সময়কে বলা হবে তামা ও পাথরের যুগ, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ। তো এগুলো আমাদের শিখতে হবে। এবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো তোমরা স্ক্রিনের দিকে, প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ইতিহাস বা ঐতিহাসিক যুগ। প্রিয় বন্ধুরা, তোমরা এখানে একটু ভালোভাবে শুনো। দেখো, আমরা তোমাদের একটু আগে আমি দেখালাম যে ইতিহাসের 3টা ভাগ, যুগটাকে 3টা ভাগ ভাগ করেছে, একটা প্রাচীন, মধ্য এবং আধুনিক। তো প্রিয় বন্ধুরা, প্রাচীনকালের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস, ইতিহাস লিখে তোমাদের আগে আমি বলেছি কে, ঐতিহাসিক। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সব টার্মগুলো মনে রাখতে হবে। আমি তোমাদের
এটা ক্লাস সিরিজ শুরু করতে যাচ্ছি। তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো তাহলে অনেক কিছু আশা করছি শিখতে পারবে। ইতিহাস জিনিসটা কি তোমাদের কাছে অজানা থাকবে না, এবং ইতিহাস সম্পর্কিত বিভিন্ন জ্ঞান তোমরা অর্জন করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের একটু আগে আমি বললাম যে ইতিহাস রচনা করে একজন ঐতিহাসিক। তো একজন ঐতিহাসিক যখন ইতিহাস রচনা করে, সে কি নিয়ে ইতিহাস রচনা করে? সে কি নিয়ে ইতিহাস রচনা করে? তো প্রিয় বন্ধুরা, তাকে বেশ কিছু উপাদান নিয়ে কি করতে হয়? ইতিহাসটা রচনা করতে হয়। উপাদান নিয়ে ইতিহাসটা রচনা করতে হয়। তো প্রিয় বন্ধুরা, উপাদানটা কি? মনে করো তোমরা যে সমস্ত ড্রেস পরে আছো, তো সেগুলো তো সুতো দিয়ে তৈরি হয়। তো সুতো এবং তারও আগে যদি আমরা বলি তাহলে তুলো, কটন, সেগুলো হচ্ছে কি উপাদান। কিসের উপাদান? তাহলে আমরা ড্রেস, যেটা আমাদের পোশাক, সেটার উপাদান বলতে পারি। ঠিক একই রকমভাবে ইতিহাস যে তৈরি হবে বা তারা রেডি করবে, প্রস্তুত করবে, তার জন্য তাদের কিন্তু উপাদানের প্রয়োজন হবে। তাহলে তারা কি উপাদান ব্যবহার করবে? তো প্রিয় বন্ধুরা, তাদের উপাদানগুলোকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। এক তো হচ্ছে লিখিত উপাদান, আর দ্বিতীয় হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তো প্রিয় বন্ধুরা, তোমরা ভাবছো লিখিত উপাদান কি এবং প্রত্নতাত্ত্বিক উপাদান কি? দেখো, মানুষ প্রাচীনকালে বা যে যুগেই হোক, আমি বলছি, বিভিন্ন জিনিস ব্যবহার করে। তো আমরা যদি প্রাচীনকালেরই বলি, প্রাচীনকালের মানুষ কি করেছে? বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করেছিল। সেগুলো কি অনেক সময় ধ্বংসাবশেষ, তার কিছু কিছু অংশ পাওয়া যায়। তো সেই জিনিসগুলো মানে এই ঐতিহাসিকরা গবেষণা করে বিভিন্ন রকম যাচাইয়ের মাধ্যমে সেখান থেকে কি করে? ইতিহাসটা লিখে। এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আমরা প্রত্নতাত্ত্বিকের উপাদানের মধ্যে বিভিন্ন সময়ের মুদ্রাগুলোর কথা বলতে পারবো, ভাঙাচোরা ঘরগুলো, ভগ্নাবশেষ, বা যেটা আমরা বলি স্থাপত্য ভাস্কর্যে যেগুলো অবশিষ্ট থাকে, সেগুলোর কথা বলতে পারি আমরা। অপরদিকে এগুলো তো হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং অপরদিকে আমরা যদি বলি, তাহলে অপরদিকে আমাদের বলতে হবে লিখিত উপাদান, অর্থাৎ লিখা উপাদান। তো প্রিয় বন্ধুরা, প্রাচীনকালে অনেক লিখিত উপাদান পাওয়া গেলেও সেগুলো কিন্তু পাঠোদ্ধার করতে পারেনি, অর্থাৎ ঐতিহাসিকরা পড়তে পারেনি, বা সেগুলো আবিষ্কার করতে পারেনি যে এগুলো কি ধরনের অক্ষর, সেগুলো তো কি বলতে চাইছে, এ ধরনের তারা পাঠোদ্ধার করতে পারেনি। তো এটা অবশ্যই একটা দুর্বলতা রয়েছে। এবার তোমাদের আমি যখন ইতিহাসিক যে যুগটা বুঝাবো, তাহলে তোমরা এবার বুঝতে পারবে। দেখো, আমরা ইতিহাসকে তো প্রথমত প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগে ভাগ করেছি। এবার আমরা সমস্ত ওভারঅল হিস্ট্রিটাকে আর এক রকমভাবে ভাগ করতে পারি, কি প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক আর ঐতিহাসিক। অর্থাৎ বন্ধুরা দেখো, যে যুগে অর্থাৎ যে সময়ে ইতিহাস মানুষের ব্যবহার করা জিনিসপত্র, বিভিন্ন রকম সামগ্রী, ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ, বিভিন্ন রকম জিনিস যখন সেগুলোকে ব্যবহার করে যখন ইতিহাস লেখা হবে, অর্থাৎ সেই সময় কোনো লিখিত উপাদান থাকবে না। মানুষ সেই সময় কি করেছে? লেখালেখির ব্যবহার করেনি, লিখতে পড়তে পারতো না। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে যে সময় মানুষ লিখতে পড়তে পারতো না, সেই সময়ের ইতিহাস আমাদের লিখতে হবে কি তাদের ব্যবহার করা জিনিসপত্রের উপর নির্ভর করে। তাহলে ওই যুগটাকে আমরা বলবো প্রাক ঐতিহাসিক যুগ। তারপরে প্রিয় বন্ধুরা চলে আসবে কি প্রায় ঐতিহাসিক যুগ। তো প্রিয় বন্ধুরা, যে যুগের আমরা এক্ষেত্রে বলতে পারি যে মানুষ লিখতে পড়তে পারতো এবং লিখেছেও, কিন্তু সেই যুগের লেখাগুলো আমাদের ঐতিহাসিকরা কি করতে পারেনি? পড়তে পারেনি। কিন্তু তাই আমাদেরকে আবার তাদের ব্যবহার করা জিনিসপত্রের উপর নির্ভর করে ইতিহাস লিখতে হচ্ছে। এটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ প্রিয় বন্ধুরা। তারপরে হচ্ছে ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে সময় থেকে লিখিত উপাদান পাওয়া গেছে প্লাস সেগুলো পাঠোদ্ধার করা সম্ভবও হয়েছে, ওটা হচ্ছে কি প্রায় ঐতিহাসিক যুগ। তো প্রিয় বন্ধুরা, তোমাদের আমি এখানকার মূল কথা বলে দিলাম। একটা সময় কি মানুষ লিখতে পড়তে জানতো না, সেখানকার ব্যবহার করা জিনিসের উপর লিখছে, সেটা হচ্ছে কি প্রাক ঐতিহাসিক। আবার একটা সময় লিখতে পড়তে পেরেছে, কিন্তু সেই সময় এর লিপিগুলো, লেখাগুলো পাঠোদ্ধার করা যায়নি, সেটা হচ্ছে কি প্রায় ঐতিহাসিক যুগ।
আর একটা সময় কি হচ্ছে, লিখিত উপাদান পাওয়া গেছে প্লাস পড়াও গেছে, ঠিক আছে, অর্থাৎ লিখিত উপাদান ব্যবহার করে ইতিহাস লেখা সম্ভব হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি ঐতিহাসিক যুগ। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে তোমাদের 3টি যুগের ধারণা। তারপর নেক্সট আমরা চলে যাব, এগুলো তোমাদের ইতিহাসের ধারণা, এখান থেকে কোনো যদিও কোনো কোয়েশ্চিন হবে না বন্ধুরা, কিন্তু তোমাদের এগুলো ধারণা নিয়ে থাকতে হবে। তারপরে দেখো সাল তারিখের নানা রকম। দেখো বন্ধুরা, আমরা যখন ইতিহাসটা পড়ি তখন কিন্তু সাল তারিখ সন এগুলো কিন্তু চলেই আসে। দেখো সাল সাল বুঝাতে দেখো এখানে অব্দ ও বছরগুলোর ব্যবহার করা হয়। ইতিহাসে নানা রকম অব্দের ব্যবহার দেখা যায়। কোনো বড় বা জরুরি ঘটনাকে কি ধরে অব্দ গণনা হয় বা গোনা হতো। রাজাদের শাসন ধরেও কিন্তু অব্দ গণনা চালু ছিল, ঠিক আছে, যেমন কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ, এগুলো রাজাদের নাম হিসাবে কিন্তু ছিল। এগুলো তোমরা ধীরে ধীরে শিখবে। কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক। তিনি সিংহাসনে বসে এক নতুন অব্দ গণনা চালু করেন, অব্দটাকেই বলা হয় কনিষ্কাব্দ। তো প্রিয় বন্ধুরা, কুষাণ সম্রাট কনিষ্ক, তিনি 78 খ্রিস্টাব্দে, তোমাদের নিচে লেখাও রয়েছে, 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং সেই সময় থেকে একটা সাল গণনা শুরু করেছিলেন। সেটা হচ্ছে কি শকাব্দ। প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে কি শকাব্দ, ওটাকে বলা হয় কনিষ্কাব্দ অথবা শকাব্দ। তো কনিষ্কের আর এক নাম হচ্ছে শকাব্দ, এখানে তোমাদের রয়েছেও, ঠিক আছে। ধরা যাক 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন, তাহলে খ্রিস্টাব্দ থেকে 78 বাদ দিলে কত শতাব্দ পাওয়া যায় তা জানা যাবে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন রাজাদের নাম হিসাবেও কিন্তু সালগুলোর গণনা শুরু হতো। যাই হোক, গুপ্ত সম্রাটদের মধ্যেও তোমাদের রয়েছে চন্দ্রগুপ্ত, তিনি গুপ্তাব্দ চালু করেছেন। এগুলো তোমাদের আমি বিস্তারিত যাচ্ছি না। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে শাসন করেছেন, তিনি হর্ষাব্দ নামেই করেছিলেন। এবার আমরা চলে যাব মেন যেটা তোমাদের প্রয়োজনীয়, সেটা হচ্ছে কি খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ। বন্ধুরা, আমরা সাল যখন গণনা করব আমাদের মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে খ্রিস্টাব্দ আর একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। এখানে মনে করো তোমরা, আমি 0 লিখলাম, এখানে যীশু খ্রিস্টের জন্ম, এবং এদিক থেকে 1-2 করে আজ 2022 সাল, মনে করো 2022 সাল এসছে আর আগে শুরু। তো এই যে এখান থেকে জন্ম থেকে 2022, এগুলো আমরা বলবো খ্রিস্টাব্দ, এগুলোকে আমরা বলবো খ্রিস্টাব্দ, ঠিক আছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে। যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গণনা শুরু হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ অনুসারেই সাধারণভাবে ইতিহাসের সাল তারিখ হিসাব করা হয়। যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। তো প্রিয় বন্ধুরা, এর জন্মের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা বলবো খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে বন্ধুরা। এবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এদিকে কিন্তু প্লাস হয় 1 2 3 4 এভাবে, আর এগুলো থেকে মনে করো কম থেকে বেশির দিকে যাবে, অর্থাৎ এদিকে হচ্ছে 0 থেকে যদি 1-2 করে যদি, অর্থাৎ কম থেকে বেশি যাচ্ছে, কিন্তু এদিক থেকে কি হবে, আমরা এদিকে কমবে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে দিচ্ছি 1 2 3 এভাবে যদি করি, তাহলে এখানে আমাদের আবার উল্টো হয়ে যাবে, এদিকে 1 2 3, অর্থাৎ এদিকে বেশি থেকে আমাদের যীশু খ্রিস্টের জন্মে কমের দিকে যাচ্ছে। আমি তোমাদের আরও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তোমরা মনে করো যদি বলা হয় তোমাদের একটা পড়াতে যে খ্রিস্টীয় প্রথম শতক, আচ্ছা আমি আর পুরোটা লিখছি না, খ্রিস্টীয় প্রথম শতক, তাহলে তোমাদের সালটা হবে 1 থেকে 100, এই সময়কালটাকে বোঝানো হবে খ্রিস্টীয় প্রথম শতক। এবার যদি আমাদের বলি খ্রিস্টপূর্ব প্রথম শতক, তাহলে প্রিয় বন্ধুরা তোমাদের এটা 100টা হয়ে যাবে এপারে, অর্থাৎ 100 এখানে হয়ে যাবে, অর্থাৎ একটাই পাশে হয়ে যাবে। অর্থাৎ আমরা বেশি থেকে কমের দিকে কি করছি খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে, এবং কম থেকে বেশি করছি খ্রিস্টাব্দের ক্ষেত্রে। এবার তোমাদের যদি বলা হয় অষ্টম শতক, তাহলে তোমরা কি করবে, তাহলে অষ্টম শতকের ক্ষেত্রে তোমরা বলবে 701 থেকে 800, এটা হচ্ছে অষ্টম শতক। তাহলে বলি খ্রিস্টপূর্ব অষ্টম শতক, তো প্রিয় বন্ধুরা এদিকে হয়ে যাবে তোমাদের 800, তাহলে এদিকে হয়ে যাবে 701, তাহলে 701। তো প্রিয় বন্ধুরা তোমাদের একটু নিচের দিকে দেখে নাও, তোমাদের একটা লিস্ট দেওয়া রয়েছে, দেখো 1 থেকে 100 হচ্ছে কি খ্রিস্টপূর্ব প্রথম শতক, প্রথম শতাব্দী, ফার্স্ট সেঞ্চুরি, ঠিক আছে। এবার 101 থেকে 200 খ্রিস্টীয় দ্বিতীয় শতক, 201 থেকে 300, তো প্রিয় বন্ধুরা হচ্ছে খ্রিস্টীয় তৃতীয় শতক। তারপরে
তোমরা এদিকে লক্ষ্য করো, ঠিক একই রকমভাবে 1 থেকে 100 খ্রিস্টপূর্ব প্রথম শতক, তারপর 101 থেকে 200 খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক, এইভাবে তোমাদের চলে যাবে। এগুলো মনে রাখতে হবে। হঠাৎ তোমাদের দিয়ে দিল 19বিংশ শতক। তো প্রিয় বন্ধুরা, তোমরা 19বিংশ শতক কি করবে? তো দেখো বন্ধুরা, 1801 থেকে 1900, এটা হচ্ছে 19বিংশ শতক। এবার যদি বলি খ্রিস্টপূর্ব 1900 শতক, তাহলে প্রিয় বন্ধুরা তোমাদের 1900 যেটা আছে সেটা এই পাশে হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ধীরে ধীরে তোমাদের আরও যখন ক্লাসগুলো নিব সব ক্লিয়ার হয়ে যাবে প্রিয় বন্ধুরা, তোমাদের একদম চিন্তা করতে হবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের এই যে সাল গণনার যে সমস্যা, আশা করছি সেটা দূর হয়ে যাবে। এবার তোমাদের এখানে একটা জাদুঘর সম্পর্কে লেখা আছে। দেখো তোমরা অনেকেই মিউজিয়াম কথাটা শুনেছো। মিউজিয়াম, জাদুঘর। জাদুঘর মানে আমাদের অনেকেই জানা নাই কিন্তু, ঠিক আছে? জাদুঘর মানে সেখানে কি জাদু দেখানো হয় বা অন্য কিছু করা হয় নাকি? কিন্তু না। তো প্রিয় বন্ধুরা, মাটির নিচে থেকে পাওয়া পুরনো দিনের নানা প্রত্নবস্তু যত্ন করে রাখা হয়, আর সেগুলো কি আর মাটির উপরে পাওয়া যায়, ঠিক আছে? নানা জিনিস, হারিয়ে যাওয়া বিশাল রাজা রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র, নানা রকম মূর্তি, ছবি, বই, আরও কত কি। পৃথিবীর নানা জায়গায় নানা ধরনের জাদুঘর দেখা যায়, ঠিক আছে? ইংরেজিতে জাদুঘরকে বলা হয় মিউজিয়াম। আমাদের কলকাতায় একটা কি রয়েছে, মিউজিয়াম রয়েছে। প্রিয় বন্ধুরা, মিউজিয়ামের কনসেপ্টটা এরকম, তোমাদের জাদুঘর, ঠিক আছে? আর তোমাদের আমি প্রত্নতাত্ত্বিক বা প্রত্নবস্তুর সম্পর্কে আমি একটা আগেই বলেছি প্রথম দিকে। দেখো এখানে আরও কিছু বলছে। দেখো এখানে তোমাদের দেখো দেখো আমরা নানা কিছু থেকে ইতিহাস জানতে পারি। ইতিহাসটা আমরা নানা কিছু থেকে, বিভিন্ন জিনিস থেকে জানতে পারি। যেমন আমরা ঘর বাড়ি, বাসনপত্র, পোশাকের কথা বলতে পারি, আবার মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র, মূর্তি, এমন নানা জিনিস থেকে পুরনো জিনিসের আমরা কথা জানতে পারি। তবে এসব জিনিস সবসময় পাওয়া যায় না, ভেঙে গিয়ে মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। দেখো মাটির নিচে চাপা পড়ে যাওয়া জিনিসগুলো কি খুঁজে পাওয়া যায় অনেক সময়। আবার এসব জিনিসগুলোই পুরোনো দিনের সাক্ষ্য বা আমরা প্রমাণ ধরতে পারি। ধরো ইতিহাস একটা শরীর, আর এই সবগুলো হলো শরীরের হাড়। সেই টুকরো টুকরো হাড় জুড়ে ইতিহাসের কঙ্কাল তৈরি করা, এগুলোকেই বলা হয় কি ইতিহাসের উপাদান। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই কিন্তু বলেছি এগুলো, যে ইতিহাস রচিত হয় ইতিহাসের উপাদান দিয়ে, ঠিক আছে? মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলো খুঁজে বের করেন কে? প্রত্নতাত্ত্বিক। দেখো ইতিহাসের যে উপাদানগুলো যারা বের করে তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। অর্থাৎ প্রত্নবস্তুকে যে উদ্ধার করে, যে খুঁজে বের করে, সে হচ্ছে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক। প্রত্ন বা পুরা মানে হলো পুরনো, তাত্ত্বিক ধরো পণ্ডিত মানুষ, ঠিক আছে? তবে প্রত্নতাত্ত্বিক মানে পুরনো মানুষ নয়, ঠিক আছে প্রিয় বন্ধুরা? তো এই যে মানে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলো উপাদান খুঁজে জুড়ে নেন প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক। তার থেকে পুরনো দিনের কথা আমরা জানতে পারি। তো প্রিয় বন্ধুরা, তোমরা যেমন জিগজ্যাগ বা বিভিন্ন রকম পাজল, তোমরা এই সমস্ত সেগুলো মিলিয়ে যেমন করো, তো তোমরা মনে করো যে এই যে এগুলো কি ইতিহাসের উপাদান পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এবার ঐতিহাসিকরা কি করে, সেগুলোকে সঠিকভাবে বসিয়ে ইতিহাস রচনার কাজটা সম্পন্ন করে। তারপরে প্রিয় বন্ধুরা, তোমাদের যদি আমি বলি ইতিহাসের উপাদানগুলোর কথা যদি বলি, দেখো ইতিহাসের উপাদান হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান, তারপরে মাটি খুঁড়ে পাওয়া উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান, তারপরে লেখো মুদ্রা, এটা হচ্ছে শিক্ষাবস্তু, স্থাপত্য, ঠিক আছে? আরও তোমাদের ধীরে ধীরে আমি অনেক কিছু জানাবো। এগুলো জাস্ট ইতিহাসের উপাদান হিসাবে তোমাদের যেগুলো রয়েছে এগুলো বললাম। তো প্রিয় বন্ধুরা, এটা ছিল তোমাদের ইতিহাসের ধারণার, আমি তোমাদের হালকা জাস্ট আজকে টাচ দিলাম। আশা করছি তোমরা এখান থেকে কিছু না কিছু শিখবে। এরপর কিন্তু আমাদের যে মেন টপিক সেটা আমি স্টার্ট করব। তো তোমরা যে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে তোমাদের প্রশ্ন মানে আসে, ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ যাযাবর জীবন থেকে বসতি স্থাপন। তো প্রিয় বন্ধুরা, আমি আমার নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। তোমরা নেক্সট ক্লাসগুলো ফলো করবে। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটা ইন্সপায়ার করে অন্যান্য ভিডিওগুলো আনার জন্য। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা আমার ক্লাসগুলো সবার আগে পেতে পারো। তো প্রিয় বন্ধুরা, আজকের মধ্যে এইটুকু। ধন্যবাদ।